সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সমন্বিত 9 ব্যাংকের রিটেন প্রশ্নের ম্যাথের পার্ট 2 আমরা সমাধান করার চেষ্টা করব। সো প্রথমে যে কোশ্চেন দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের দেওয়া আছে যে 5 এর এটা 5 নম্বরে ছিল আমাদের। সো 5 এর সানা অ্যান্ড রিপা আর্ন ইন দ্য রেশিও 2:1। দ্যাট মিনস সানা এবং রিপা তারা দুইজনে আর্ন করে, তাদের আর্নিংয়ের যে অনুপাত দেওয়া আছে সেটা 2:1 এবং দে স্পেন্ড ইন দ্য রেশিও 5:3 এবং তাদের যে ব্যয়ের পরিমাণটা দেওয়া আছে, ব্যয়ের যে অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে 5:3 অ্যান্ড সেভ দ্য রেশিও দ্যাট মিন এবং সবার শেষে যেটা দেওয়া আছে তাদের সেভিংসের অনুপাত দেওয়া আছে 4:1। সো এটা হচ্ছে আমাদের 3টে স্টেপ এবং যেটা বলা আছে লাস্টে যে ইফ দ্য টোটাল মান্থলি সেভিংস মানে তাদের এক মাসের টোটাল সঞ্চয়ের পরিমাণ বা সেভিংসের পরিমাণ অফ সানা এবং রিপা দুইজনের একসাথে সেটা হচ্ছে 5,000 টাকা। এখন ক্যালকুলেট দ্য মান্থলি ইনকাম অফ রিপা, এখন আমাদের রিপার ইনকামটা বের করতে হবে। সো আমাদের যেটা দেওয়া আছে প্রথমত তাদের রিপা এবং সানা এবং রিপার তাদের আর্নিংয়ের অনুপাত দেওয়া আছে, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে এবং সবার শেষে দেওয়া আছে তাদের সঞ্চয়ের অনুপাত এবং একটা ক্লু এখানে দেওয়া আছে সেটা হচ্ছে তাদের সেভিংসের পরিমাণ দুজনের একসাথে এক মাসে সেটা হচ্ছে 5,000 টাকা। এখন বলা হচ্ছে রিপার মান্থলি ইনকাম কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে যেটা করব যে আমরা জানি কি অনুপাতের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হয় যে অনুপাতের সাধারণ রাশি হচ্ছে এক্স। তো আমরা এখানে ধরে নিব যে এখানে আমাদের অনুপাত টোটাল 3টা দেওয়া আছে। সো আমাদের অ্যাট ফার্স্ট এইখানে যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতের সাধারণ রাশি ধরবো হচ্ছে এক্স এবং এই অনুপাতের সাধারণ রাশি ধরবো হচ্ছে আমরা ওয়াই। তাহলে এখানে আমাদের প্রথম যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সঞ্চয়ের সেটা হচ্ছে আমাদের আর্নিংয়ের অনুপাত। তো আমরা লিখতে পারি যে সরাসরি আসলে ধরাধরি আমরা অনুপাতের সাধারণ রাশি ধরার কোনো কিছু লেখার দরকার নেই, একবার ডিরেক্টলি আমরা অঙ্ক করব। সেটা হচ্ছে আমরা লিখতে পারি লেট যে আমার হচ্ছে সানা আর্নিং হচ্ছে কি কত, সানা আর্নিংস হচ্ছে আমার একবার ডিরেক্ট এক্স সহ আমি ধরে নিলাম 2x, মানে অনুপাতের সাধারণ রাশি এক্স আমরা লিখলাম না, এগুলো লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। ডিরেক্ট লিখবো যে সানার আর্নিং সেটা হচ্ছে 2x। তো এটা যদি 2x হয় তাহলে এরটা হবে কি রিপারটা হবে তো হ্যাঁ, সো রিপারটা হবে হচ্ছে এক্স। তাহলে এটা সানারটা হচ্ছে 2x, রিপারটা হচ্ছে আর্নিংস হচ্ছে কত সেটা এক্স। এখন যেটা বলা আছে দে স্পেন্ড, তাদের ব্যয়ের অনুপাতটাকে আমরা কি করবো, ব্যয়ের অনুপাতটা আমরা সাধারণ রাশি ধরেছি ওয়াই। তো সেটাকে আমরা লিখতে পারি যে অ্যাগেন কি লিখতে পারি যে সানাস স্পেন্ডিংস সেটা লিখতে পারি আমার কত 5y। আচ্ছা, এবং রিপাস সেটা আমরা লিখতে পারি কত 3y। সো দেখেন এটা হচ্ছে সানার ইনকাম হচ্ছে 2x, সানা ব্যয় করে হচ্ছে কত 5y। তাহলে আমরা এই যে আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তাহলে আমরা কী পাবো বলেন তো, আমরা সেভিংস পাবো। দেখেন যে আমরা 2x এটা হচ্ছে সানার হচ্ছে আয় থেকে যদি আমরা ব্যয় হচ্ছে তার 5y বিয়োগ করি তাহলে কী পাবো, সেভিংস পাবো। সো এটা কার সেভিংস, এটা হচ্ছে সানার সেভিংস। সানার সেভিং হচ্ছে কত 2x - 5y। অনুরূপভাবে আমরা কিন্তু রিপার সেভিংটাও বের করতে পারি। সেটা কী হবে, রিপার হচ্ছে কি আর্নিং কত এক্স, তার ব্যয় কত 3y। তাহলে আমরা এই যে আয় থেকে ব্যয় বিয়োগ করলে কী পাবো, আমরা সেভিংস পাবো। তো এখন আমরা এই যে দুইটা, এটা হচ্ছে সানার সেভিংস এবং এটা হচ্ছে রিপার সঞ্চয় বা সেভিংস। তো এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, অনুপাত করে দিই, সেই অনুপাতের পরিমাণ কোনটা হবে বলুন তো, এই যে এটা 4:1। সো আমাদের একটা ইকুয়েশন তৈরি হবে। সো আমরা এটাই করব যে এটি কিউ বা এট দ্য কোশ্চেন প্রশ্ন মতে লেখা যায় সেটা হচ্ছে কি 2x - 5y বাই x - 3y ইকুয়াল কী হবে 4/1। সো এখান থেকে আমাদের একটা ইকুয়েশন তৈরি হবে, সেটা হচ্ছে এরকম, আমরা আর গুণ করে দিব 2x - 5y ইকুয়াল 4x - 3 × 12y। এখান থেকে লেখা যায় আমার 4x এই পাশে চলে আসলে -4x হবে, তাহলে সেক্ষেত্রে 2x - 4x ইকুয়াল -2x ইকুয়াল এখানে 12y আছে, এই পাশে 5y চলে আসলে যোগ হবে, তাহলে 12 থেকে আমরা 5 যদি যোগ করি তাহলে -12 থেকে সেক্ষেত্রে আমাদের আসবে কত -7y। সো আমি y উঠাই দিলাম, মাইনাস উঠাই দিলাম, একবারে আমি x এর মানটা লিখলাম কি 7y/2। সো এটা হচ্ছে আমার x এর মানটা। সো x এর মানটা আমরা কি করব, আমাদের দেখি আরও একটা ইকুয়েশন তৈরি করা যায় এখানে, সেখানে আমরা ইকুয়েশন তৈরি করে সেখানে x এর মানটা বসাই দিয়ে আমরা x আর y এর মানটা জাস্ট বের করবো, যে কোনো একটাভাবে সমাধান করলেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এই পর্যন্ত আমাদের এই অবস্থা আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন যেটা করব আমাদের কি, এবং আমাদের আরও একটা ইনফরমেশন
দেওয়া আছে সেটা হচ্ছে কি যে সানা এবং রিপা তাদের একত্রে 1 মাসের সেভিংস, সেটা হচ্ছে কত, একত্রে 1 মাসের সেভিংস হচ্ছে 5,000 টাকা। তো আমাদের ইন্ডিভিজুয়াল সেভিংস কিন্তু আমরা বের করেছি যে সানার 1 মাসের সঞ্চয় হচ্ছে এত টাকা, রিপার 1 মাসের সঞ্চয় হচ্ছে এত টাকা, মানে রাশির মাধ্যমে বের করেছি। সো এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, সানা এবং রিপার এই সেভিংস দুটো যদি একসাথে যোগ করে দিই, সেটা সমান কী হবে, আমাদের 5,000 টাকা হবে না? সো এটা কিন্তু আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা এটাই করবো যে কী করতে পারি যে 2x এখানে লিখতে পারি এগেইন ডি কিউব, যা লিখবেন সমস্যা নেই, ইংলিশের ম্যাথের ক্ষেত্রে তো লেখালেখির কোনো প্রয়োজন নাই, যেভাবে খুশি লিখেন সমস্যা নেই, জাস্ট ম্যাথ হলেই হলো, আপনি ফুল মার্কস পাবেন। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 5y প্লাস x মাইনাস 3y, এটা হচ্ছে সানা, এটা রিপা, দুটো যোগ করে দিলে কী হবে, তাদের টোটাল সঞ্চয় কত, 5,000 টাকা এটা। সো এখান থেকে আমরা যেটা বের করতে পারি 2x আর x কত হয় আমাদের 3x এবং 5y থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 5, 6, 7, 8 y ইকুয়াল কত, 5,000। এটা কি 3y ছিল? হ্যাঁ 5,000। তাহলে এখানে লেখা যায় x এর মানটা এখন বসে দিব, আমাদের x এর মানটা কত, 7y/2, তাহলে 3 × 7y/2 মাইনাস 8y ইকুয়াল কত, 5,000। আচ্ছা, এখন যেটা করবো 3 × 7 = 21y মাইনাস লসও করে দিলাম একবারে, ঠিক আছে, 8 × 2 = 16y/2 × 5,000। সো 2টা এই পাশে রাখলাম না, একবার এটাকে এই পাশে করে দিলাম, একটু শর্টকাটে করছি কারণ আমার বোর্ডের জায়গা কম। আচ্ছা, 5,000 × 2, সেখান থেকে আমরা 5 × 21y থেকে 16y বিয়োগ করলে কত হয়, 4 আর 5y, তাহলে এখানে আমি ডিরেক্ট 5y লিখলাম, ঠিক আছে, আপনি একটু বুঝে নিন। সো আমাদের বের করতে হবে কার মান, y এর মান, তাহলে এই 5টা আমরা এই পাশে ভাগ করে দিলাম। সো 5 যেটা কাটাকাটি করলে 1,000, সো এখানে আমাদের বের হবে কত, 2,000, সরি হ্যাঁ 2,000। তাহলে আমাদের y এর মানটা কত পাচ্ছি, 2,000। আমাদের বের করতে বলা হয়েছে কি রিপার ইনকামটা, মান্থলি ইনকাম, সেটা মানে কোনটা, এই যে x। সো আমাদের y এর মানটা এখন এই যে x এ বসাই দিব, এখানে বসাই দিলে কি আসে দেখেন যে x ইকুয়াল 7 × 2,000 বাই এখানে আসছে কত, 2, সো 2 দিয়ে কাটলে 1,000, এখানে পাচ্ছি আমরা কত, 7,000। তাহলে x এর পরিমাণটা 7,000, এই xটা হচ্ছে যে এটা, সো এটা হচ্ছে আমাদের রিপার্স ইনকাম, ঠিক আছে। সেইভাবে করলে বি নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে যে এ সার্টেন অ্যামাউন্ট ইনক্রিজেস বাই 60%, দ্যাট মিনস সার্টেন অ্যামাউন্ট বলতে নির্দিষ্ট একটা টাকা, সেই টাকাটা কী হবে, ইনক্রিজ বৃদ্ধি পাবে বাই 60%, মানে 60% বৃদ্ধি পাবে ইন 6 ইয়ার, 6 বছরে, অ্যাজ সিম্পল ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস সরল সুদে। তাহলে আমাদের প্রথমে একটা যেটুকু বলা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের 60% বৃদ্ধি পাবে 6 বছরে সরল সুদে, ঠিক আছে। তারপর যেটা বলা আছে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, তাহলে অফ টাকা 12,000, দ্যাট মিনস 12,000 টাকার মুনাফা কত হবে আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে, দ্য সেম রেট বলতে এই যে আমার উপরে যে রেটটা এখানে পাবো, এই যে সিম্পল ইন্টারেস্ট রেট, এই সেম রেটেই আমার 12,000 টাকার কম্পাউন্ড অ্যানুয়ালি, দ্যাট মিনস যে আমার ওই যে আগের সেম রেটে আমার 12,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা হচ্ছে আমার বের করতে হবে, দ্যাট মিনস চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। এবং এখানে আমাদের যে প্রিন্সিপাল সেটা দেওয়া আছে 12,000 টাকা, দ্যাট মিনস মূলধন, এবং সময় দেওয়া আছে 3 বছর, এবং আমাদের বলে দেওয়া আছে এটা চক্রবৃদ্ধি মুনাফা হবে, এবং সেই রেট বলে দেওয়া আছে সেটা হচ্ছে এই যে আগের প্রথম যে পার্টটুকু আছে সেই পার্টের যে রেটটা থাকবে সেই সেম রেটে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাই বের করতে হবে। সো এখানে আমাদের 2টা পার্ট অঙ্কের, সো প্রথমটা হচ্ছে আমাদের সরল সুদ, পরেরটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ। সো আমরা যেটা করবো অ্যাট ফার্স্ট যে আমাদের ফার্স্ট অঙ্কটা থেকে আমাদের করতে হবে কি এই যে সিম্পল ইন্টারেস্ট রেট, আমাদের ইন্টারেস্ট রেটটা বের করে নিতে হবে। তো আমরা দেখি এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা কি জানি, উই নো দ্যাট যে সরল সুদের ক্ষেত্রে ইন সিম্পল ইন্টারেস্ট কি জানি যে আই ইকুয়াল PNR, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে আর সিম্পল ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস আর বের করতে হবে। তো এখান থেকে লেখা যায় আর ইকুয়াল কি হবে, I/PN। সো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু দেখি আমরা। সো এখানে আমরা লিখতে পারি যদি আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের সময় দেওয়া আছে n ইকুয়াল 6 ইয়ার্স, ওকে। তারপরে কি দেওয়া আছে এ সার্টেন অ্যামাউন্ট, দ্যাট মিনস আমাদের অ্যামাউন্ট কিন্তু দেওয়া নেই, সো অ্যামাউন্টটাকে আমরা ধরে নিব যে লেট P ইকুয়াল সেটা হচ্ছে x, সো আমাদের প্রিন্সিপালটা হচ্ছে x, সো আমাদের n হচ্ছে 6 ইয়ার্স, p ইকুয়াল আমরা x ধরে নিয়েছি, এবং আমাদের বলা আছে যে আমাদের মুনাফা হচ্ছে কি সেটা হচ্ছে i, সো মুনাফা হচ্ছে 60% বাড়ছে, তাহলে আমার x টাকার 60% বৃদ্ধি হয়েছে, তো সেটা হচ্ছে আমার মুনাফা 6 বছরে। তাহলে আমরা লিখতে পারি আমাদের i ইকুয়াল x অফ
60%। সো এটাকে যদি পার্সেন্ট উঠাই দিই, আমি একবার ডিরেক্ট করলাম, পার্সেন্ট উঠাই দিলে আমাদের কী হবে 100 আসবে, কাটাকাটি করলে এখানে আসবে আমাদের হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 5। দ্যাট মিনস এটা লেখা যায় যে 3x/5। সো আমাদের আইটা হচ্ছে কত 3x/5। তাহলে আমাদের সময় হচ্ছে n = 6 ইয়ার্স, পি হচ্ছে আমাদের x এবং আই ইকুয়াল হচ্ছে 3x/5। সো এটা হচ্ছে আমাদের ডিটেলস। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আর ইকুয়াল হোয়াট। সো এখানে আমি আর এর মানটা আগে থেকেই আর এর যে ইকুয়েশনটা বের করে রাখছি। সো এখন জাস্ট মানগুলো বসাই দিব। সো আমার আই এর মান কত, আই এর মান হচ্ছে 3x/5, 3x/5। পি এর মান কত, সেটা হচ্ছে আমার x এবং সময় হচ্ছে কত 6। এখন এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করব। আমার 3x/5 নিচে আছে কত আমার 6x। সো জাস্ট এটাকে উল্টা দিলে কি হবে 1/6x। সো কাটাকাটি করে x কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 1/10। সো আমাদের এখানে আর এর মানটা পাচ্ছি 1/10, বাট আরটা হচ্ছে কি রেট। রেট কখনই কি পার্সেন্ট ছাড়া হয়? সো এটাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে। সো আমরা পার্সেন্টে প্রকাশ করে দিব। পার্সেন্টে প্রকাশ করতে হলে কী করতে হবে, আমরা জানি উপরে একটা 100 গুণ করবো, নিচে একটা 100 গুণ করবো, বাট এই 100টা মুছে দিব, মুছে দিয়ে আমরা পার্সেন্ট লাগাই দিব, হয়ে গেল। তাহলে 10 দিয়ে এটা কাটলে কত হয় 10। সো 10%। সো আমার এই প্রথম অঙ্কের ক্ষেত্রে আমার কিন্তু ইন্টারেস্টটা রেটটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 10%। এখন এই 10% রেটে পরবর্তীতে আমরা কী করবো, এই রেটটা ইউজ করে পরবর্তীতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্ট। সো এখন আমরা এই ফার্স্ট পার্ট, এটা আসলে আমাদের ফার্স্ট পার্ট লিখতে পারেন আমরা প্রথমত ইন ফার্স্ট স্টেপ। সো এটা লেখার পরে এটুকু করা যাবে, তারপরে আমরা এটা মুছে দিয়ে এখন সেকেন্ড স্টেপে চলে যাবো, ঠিক আছে। ইন সেকেন্ড স্টেপ, তারপরে আমাদের এগুলোর এইটুকু আমরা লিখে দিব, কেটে দিব, এখানে লিখবো হচ্ছে ইন কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা কি জানি এটুকু মুছে দিই, কারণ এগুলো হচ্ছে আমরা ফার্স্ট স্টেপের। সো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি জানি, সি ইকুয়াল p × 1 + r⁴n। এখন দেখেন আমার কিন্তু আর এর মানটা আমরা ফার্স্ট স্টেপে পেয়ে গেছি, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট স্টেপে আর এর মানটা কী ছিল, ফার্স্ট স্টেপে আমাদের আর এর মানটা ছিল হচ্ছে 10%। এটা কিন্তু এখন আমার এইখানে ইউজ হবে। আচ্ছা, তারপর আমার আয়ের মানটা কী ছিল, আয়ের মানটা দেখেন বলা আছে যে আপনার 3 years দ্য সেম রেট কম্পাউন্ড, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, দ্যাট মিনস আমার ইন্টারেস্ট কত হবে, তো সেটা তো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমার আই ইকুয়াল কী হবে হোয়াট, আইটা আমরা বের করবো। আচ্ছা, তারপরে পি মূলধন হচ্ছে আমাদের কত, এখানে ধরি নাই, মূলধন আমাদের দেওয়া আছে ডিরেক্ট, সেটা হচ্ছে আমার 12,000 টাকা। ওকে, আর আমাদের সময় দেওয়া আছে 3 years, এই যে 3 years। ওকে, তাহলে এইগুলো ইউজ করবো আমরা এই সূত্রের মাধ্যমে। দেখেন কি লেখা যায়, পি ইকুয়াল কত 12,000, 1 + r⁴n। আর বলতে কত, আর হচ্ছে 10%, এটাকে আমরা সরাসরি লিখলাম 10%, পার্সেন্ট উঠে গেলে 100 দিয়ে ভাগ হবে, তার উপর এন এর মান কত, সেটা হচ্ছে 3। ওকে, তাহলে 12,000 গুণ, এখানে কি করে দেখেন 0 0 কাটে, 1/10 থাকে, তো 1 + 1/10 মানে কি, এটাকে লসাগু করলে আমার আসবে 11/10। উপরে আছে আমার কত 3, তার মানে এটা 3 বার গুণ হবে, 11 3 বার, আর কত 10 3 বার, তাই তো। তাহলে আমাদের এই 0 0 0 দিয়ে আমার 3টা 0 কাটে, থাকে কত 12 গুণ 11 গুণ 11 গুণ 11। সো দুইটা 11 গুণ করলে কত হয়, 12 গুণ 11 গুণ, দুইটা গুণ করলে হচ্ছে 121 হয়, আর 12 আর 11 গুণ করলে আমাদের আসে কত 132, তাই তো। 132 গুণ 121, এটা 15,972 আসে মেবি। সেই 15,972টা আসলে কি সি, দ্যাট মিনস সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। আমাদের বের করতে বলছে কি শুধু ইন্টারেস্ট, শুধু মুনাফা। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সুদ আসল থেকে, দ্যাট মিনস সি থেকে যদি পি বাদ দিই তাহলে আমরা কি পাবো, শুধু আই পাবো, বা এটাকে আমরা লিখতে পারি শুধু আই ইকুয়াল ইন সরি এটাকে কীভাবে লেখা যায়, এটাকে একটু সুন্দর করে লিখি আমরা, যে ইন কম্পাউন্ড ইন্টারেস্ট, যে আই ইকুয়াল সি মাইনাস পি। সি এর মান কত 15,972 মাইনাস পি এর মানটা কত, পি এর মান হচ্ছে 12,000। তাহলে এখানে পাচ্ছি আমরা কত 3,972 টাকা। সো এটা হচ্ছে আমার সেই কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, আমাদের সি নাম্বার প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই স্কোয়ার ফিল্ড অফ সাইড 30 মিটার, দ্যাট মিনস একটা স্কোয়ার সাইড হবে, বর্গ হবে, যার সাইড দ্যাট মিনস একটা প্রতিটা বাহু হবে 30 মিটার করে। সো 4 cows, দ্যাট মিনস 4টা গরু আর গ্রেজিং দ্য ফিল্ড অ্যাজ দে আর টাইট, 4টা গরু বাঁধা আছে, ঠিক আছে, অ্যাট ইচ অফ দ্য 4 কর্নার, 4টা গরু 4টা কর্নারে বাঁধা আছে, ঠিক আছে, 4টা কর্নার বাঁধা আছে, উইথ 14 মিটার্স লং রোপ, 14 মিটার লম্বা দড়ি দ্বারা, ফর ইচ কাউ, প্রতিটা গরু। হোয়াট ইজ দ্য আনগ্রেজড এরিয়া,
দ্যাট মিনস কতটুকু জায়গা ওই গরুগুলো আসলে কি তারা আনগ্রেজ মানে গ্রেজ করতে পারবে না, ওই আনগ্রেজড এরিয়াটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যদি ফিগারটা একটু দেখি সেটা হচ্ছে আমাদের এরকম হবে যে এটা একটা বর্গক্ষেত্র, সেটা হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে 30, এটা 30 বর্গক্ষেত্রে 4 বাহু তো 30ই হবে, সমান হবে। সো এখানে আমাদের এই কোণায় এই কোণায় এই কোণায় এই কোণায় একটা হচ্ছে কি গরু বাঁধা আছে একদম 4টা কর্নারে, সো একদম এক্স্যাক্ট পয়েন্ট, ঠিক আছে। তো এখানে সেই একটা গরু বাঁধা আছে, সেই গরুর যে রশি দ্বারা বাঁধা আছে রশির দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। সো এরকম করে হবে 14, দ্যাট মিনস এই 14 মিটার আসতে পারে সে কী করবে, এই বরাবর সে ঘাসগুলো খাইতে পারবে, এই বরাবর সে যাওয়া আসা করতে পারবে। তো সেমভাবে এটা হচ্ছে সেই সেম এতটুকু এরিয়া খাইতে পারবে, এটা হচ্ছে সেম এতটুকু এরিয়া খাইতে পারবে, এটা হচ্ছে সেই এতটুকু এরিয়া খাইতে পারবে। কথা হচ্ছে আমাদের এতটুকু জায়গা সে খাইতে পারবে, এটা হচ্ছে তার গ্রেজড এরিয়া। তাহলে আনগ্রেজড বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে এই এরিয়াটুকু। সো এই এরিয়াটুকু কতটুকু সেটা হচ্ছে আমাদের বের করতে পারবে, যে যতটুকু জায়গা হচ্ছে এই গরু আসতে পারবে না সেই যে এরিয়াটা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, তাহলে যেটা করতে পারি দেখেন যে এখানে আমাদের আনগ্রেজড এরিয়া লিখতে পারি, যেটার আনগ্রেজড এরিয়া সেটা ইকুয়াল হবে কি, সেটা ইকুয়াল হবে যে টোটাল আমার যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে টোটাল এরিয়া মাইনাস আমার গ্রেজড এরিয়া। তো টোটাল এরিয়া বলতে কী বোঝাচ্ছে, আমার বর্গক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল সেটা কী হবে, বর্গক্ষেত্রে 1 বাহু 30, তাহলে টোটালটা হবে 30 গুণ 30 এটা মাইনাস। আর গ্রেজড এরিয়া বলতে আমরা যদি একটু খেয়াল করি যে আমার এই 14 মিটার এটা হচ্ছে কেন্দ্র যদি হয়, তাহলে আমার গরুটা কী করবে, এই বর্গক্ষেত্রের চারপাশে এমনি করে কিন্তু সে খাইতে পারবে, একটা বৃত্তাকার পথে সে খাইতে পারবে। কিন্তু আমার বৃত্তাকার আমার বর্গ আছে কতটুকু, বর্গ আছে কিন্তু একটা পার্ট, এই 4 ভাগের 1 ভাগ, কিন্তু এই যে আমাকে 4টা ভাগ করি তাই এই 1 ভাগ এই 1 ভাগ এই 1 ভাগ, তো আমার বর্গক্ষেত্রের মধ্যে আছে কত ভাগ, 1 ভাগ। তাহলে আমার টোটালটা কিন্তু প্রত্যেকটা যদি একটা বৃত্ত কল্পনা করি, আমার বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু এই 4টা কর্নার কিন্তু 4টা পার্ট তৈরি হবে, আর 4টা পার্ট মিলে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে। সো আমরা বলতে পারি না যে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 14, তাহলে এই 4টা মিলে যদি একটা বর্গ বৃত্ত হয় সেই বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তের ক্ষেত্রফল বের করলে তো আমরা এখানে গ্রেজড এরিয়াটা পেয়ে যাবো। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি যে পাই আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ারটা আমরা এখান থেকে কী করবো, বিয়োগ করে দিব, পাই আর স্কোয়ার 3 তিরিকে আমার কত পাচ্ছি সেটা হচ্ছে 900 মাইনাস এখানে পাই বলতে 22/7 গুণ আর বলতে আমার কত 14 গুণ 14, সো 7 দিয়ে এটা কাটলে 7 গুণ 14, 14 দুগুণ 28, দ্যাট মিনস 900 মাইনাস 22 ইন্টু 14 দুগুণ 28, এটা যদি আমরা গুণ করে বিয়োগ করি তাহলে 616। সো 900 থেকে 616 বিয়োগ করলে আমাদের কত আসে 4 আর আমাদের 2, তাহলে এখানে 8 আচ্ছা 7 8 9 284। সো 284 মিটার স্কোয়ার। সো এটা হচ্ছে আমার সেই ক্ষেত্রফলটা হবে। সো এটা হবে প্রশ্নের উত্তর। তো আমার ডি নাম্বার প্রশ্নে যেটা বলা আছে যে there are 2 examination rooms A and B, that means 2টা পরীক্ষা হল আছে সেটা হচ্ছে A আর B. if 10 students are sent from, that means 10টা স্টুডেন্ট যদি আমরা A থেকে B রুমে পাঠাই দিই তাহলে the number of students in each room is same, তাহলে 10টা আমরা A থেকে 10জন স্টুডেন্টকে যদি B রুমে পাঠাই দিই তাহলে A আর B রুমের স্টুডেন্ট সংখ্যা সেম হয়ে যাবে, ঠিক আছে। এরপর যেটা বলা আছে if 20 candidates are sent from B to A, তারপর আর বলা আছে আমরা যদি 20টা স্টুডেন্ট যদি B থেকে A তে আনি তাহলে যেটা হবে যে A is doubles the number of student in B, তাহলে এটা আমরা যদি B থেকে 20 স্টুডেন্ট যদি A তে দিয়ে দিই তাহলে এটা হচ্ছে B এর ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন রুম A, তাহলে আমার A তে আসলে কতজন ছাত্রছাত্রী ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অঙ্ক, তাহলে আমরা দেখি কি করা যায়, খুব ইজি একটা অঙ্ক। সো আমাদের অ্যাট ফার্স্ট আমাদের রুম হচ্ছে A একটা রুম, এটা হচ্ছে A আর এটা হচ্ছে একটা রুম সেটা হচ্ছে আমার B। তাহলে আমার A আর B তে ধরি আমার এখানে x জন স্টুডেন্ট আছে আর এটা হচ্ছে y জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। সো এখন এখানে x এখানে y, সো এটা সমান কিন্তু না, এখানে x জন মানে সেটা হতে পারে 20, এখানে হতে পারে 30, এরকম হতে পারে। তো এখন যেটা ফার্স্ট যে আমার যে কন্ডিশন দেওয়া আছে সেটা বলা আছে যে আমার x থেকে যদি 10 জন স্টুডেন্ট যদি x থেকে যদি 10 জন স্টুডেন্ট চলে যায়, তো x থেকে 10 জন চলে যাওয়া মানে কি x - 10 কোথায় চলে যাবে, এখান থেকে 10 জন স্টুডেন্ট এখানে চলে আসবে y তে, দ্যাট মিনস তাহলে আমার কি হবে y + 10। সেক্ষেত্রে আমার কী হবে x থেকে 10 জন স্টুডেন্টকে যদি আমি পার করে দিই y এর ঘরে তাহলে সেক্ষেত্রে দুটো স্টুডেন্ট সংখ্যা এই যে সমান হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। সো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি না, লিখতে পারি আমরা x
মাইনাস ওয়াই, ওয়াইটের পাশে আসলো, আর 10টার পাশে চলে গেলে কী হবে 20। সো এটা আমাদের হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। সো ইকুয়েশনটা আমরা এখানে সুন্দর করে লিখলাম ATQ অ্যাট দ্য কোশ্চিন, যে আচ্ছা এটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, সেটা ধরি লেট ইন রুম এ, তারপর কমা দিয়ে লিখবেন স্টুডেন্টস ইজ, সেটা হচ্ছে আমার এক্স পারসন বা এক্স, আর কিছু লেখা লাগবে না, ঠিক আছে। আর সেম করে লিখবেন যে ইন রুম বি স্টুডেন্টস, এটা হচ্ছে আর হবে, স্টুডেন্টস আর, সেটা হচ্ছে আমার ওয়াই। তাহলে অ্যান্ড নাও সেটা লিখবো আমার কি, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, সেটা হচ্ছে 20, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। ওকে, এখন আবার বলা আছে কি দেখেন, যে ইফ 20 ক্যান্ডিডেটস আর সেন্ট, 20 ক্যান্ডিডেটস আর সেন্ট ফ্রম বি, দ্যাট মিনস এবার উল্টাটা, যে এই বি থেকে আমার 20 জন ক্যান্ডিডেট হচ্ছে আমার এতে পাঠাবো, ঠিক আছে। তাহলে আমার বি থেকে 20 জন ক্যান্ডিডেট পাঠায় দেওয়া মানে কি দেখেন তো, যে ওয়াই মাইনাস 20 হয়ে যাওয়া না, ওয়াই মাইনাস 20, এই ওয়াই থেকে যদি আমরা বি থেকে 20 জন ক্যান্ডিডেটস কই পাঠিয়ে দিব, আমরা এতে পাঠিয়ে দেবো, তার মানে কি এতে আমার আছে একজন, তাহলে এই 20 জন যোগ হবে। সো এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার এই যে এটা হচ্ছে ডাবল হয়ে যাবে, কার, এই যে বি এর ডাবল হয়ে যাবে, বি, তাহলে লিখতে পারি এই যে বি এর ডাবল, দেন এই যে এটা হচ্ছে একটা ইকুয়েশন হলো, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সো এটা লিখতে পারি না আমরা, যে এক্স প্লাস 20 ইকুয়াল 2y মাইনাস 40, সেক্ষেত্রে লেখা যায় এক্স মাইনাস 2y ইকুয়াল 40 মাইনাস 20, দ্যাট মিনস মাইনাস 60, এক্স মাইনাস 2y ইকুয়াল মাইনাস 60, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, এক্স মাইনাস 2y ইকুয়াল মাইনাস 60, এটা হচ্ছে 2। সো আমরা যদি 1 আর 2 যোগ করি, 1 বিয়োগ 2 করি যদি, তাহলে আমাদের এখানে বিয়োগ হবে, এখানে হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে এখানে এক্স এক্স কেটে যায়, থাকে হচ্ছে কত আমাদের শুধু ওয়াই ইকুয়াল 60, 70, 80, ওয়াইয়ের মান কত হচ্ছে আমাদের এখানে 80। তো ওয়াই ইকুয়াল কী পাচ্ছি আমরা 80। তো আমাদের বের করতে বলা হয়েছে কি, যে আমাদের বের করতে বলা হয়েছে যে এ রুমে কতজন স্টুডেন্ট আছে, এ বলতে আমার এক্স এর মান, তাহলে আমাদের এক্স এর মানটা বের করবো, যে কোনো একটা ইকুয়েশন নেন, এইটা নেন, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 20, তাহলে এক্স এর মান বের করবো 20 প্লাস ওয়াই, সো 20 প্লাস ওয়াই মানে হচ্ছে 80, সেক্ষেত্রে হচ্ছে 100। সো এক্স এর মান কত পাচ্ছি আমরা 100, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 100। সেভাবে করলে পারে আমরা ফুল মার্কস পাবো। সো এরপর আমরা সর্বশেষ অঙ্ক ই নাম্বার, এটা আমরা করব। সো আমরা সর্বশেষ অঙ্ক করব, এটা হচ্ছে ই নাম্বার অঙ্ক। এখানে যেটা বলা আছে, যে ইফ এম অ্যান্ড এন আর হোল নাম্বারস, এটা পূর্ণ সংখ্যা হবে, অ্যান্ড দ্যাট এম টু দি পাওয়ার এন ইকুয়াল 121, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম মাইনাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1। সো আমাদের এই মানটা বের করতে হবে। সো খুব ইজি একটি অঙ্ক, এই অঙ্ক হচ্ছে কি 1 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এখানে যেটা দেওয়া আছে, যে এম টু দি পাওয়ার এন ইকুয়াল 121। সো এটা আমরা সবাই জানি, যে কতর উপরে কত দিলে 121 হয়, এটা খুব ইজি, সবাই জানি আমরা। সেটা হচ্ছে যে এম টু দি পাওয়ার এন ইকুয়াল, আমরা জানি যে 11-র উপরে যদি স্কোয়ার দিই, সেটা হচ্ছে 121। তাছাড়া এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যার উপরে এরকম 2 করলে পাওয়ার দিলে 121 হবে। একমাত্র 11-র উপরে 2 দিলে কিন্তু 121 হয়, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে বোঝা যাচ্ছে, তাহলে এম কি, এম হচ্ছে 2 আর এন হচ্ছে 2, এম হচ্ছে 11 আর এন হচ্ছে 2। তা আমরা পাই এখান থেকে যে এম ইকুয়াল 11 এবং এন ইকুয়াল কত 2। সো আমাদের বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে এম মাইনাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1, এটা। তাহলে আমাদের এম কত, সেটা হচ্ছে 11 মাইনাস 1, আর এন হচ্ছে কত 2 প্লাস 1, তাহলে পাচ্ছি আমরা 10 টু দি পাওয়ার কিউ, এটার মানে হচ্ছে কত 1000, এটা। সো এই ছিল কম্বাইন্ড বা সমন্বিত 9 ব্যাংক অফিসার এর রিটেন ম্যাথের সমাধান।